তো বিদ্যুৎ শক্তি থেকে আমাদের কি হয় দেখো, যখন আলো জ্বলে, বাল্ব জ্বলে যখন, তো বাল্বের ওইখান থেকে আমরা কি পাই? তাপ শক্তি পাই, আলোক শক্তি পাই, তাপ শক্তি পাই। এরপরে যখন তোমার ফ্যান চলে, ওইটা কি আমাদের যান্ত্রিক যান্ত্রিক শক্তি। এরপরে দেখো বিদ্যুৎ শক্তি থেকে যখন আমরা কি করি, ইস্ত্রি দিয়ে যখন পোশাক ইস্ত্রি করি, লন্ড্রি করি, তখন দেখবে ওইখানে আমরা কি পাই? তাপ শক্তি পাই। এই যে এক ধরনের শক্তি থেকে আরেক ধরনের শক্তি তৈরি হচ্ছে, এই একটা শক্তি থেকে আর একটা শক্তি তৈরি হওয়াটাই হলো কি শক্তির রূপান্তর। তাহলে শক্তির Yes, sir. রূপান্তরটা কি? যে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে চলে যাওয়া, বা একটা শক্তি থেকে আরেকটা শক্তির জন্ম হওয়া। আচ্ছা, তো দেখো প্রথমে আমাদের কি বলছে এখানে, যে পূর্ববর্তী শ্রেণীগুলোতে আমরা শক্তির ধারণা ও এর বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। তো পূর্ববর্তী শ্রেণীতে আমরা কি জেনেছি? যে শক্তির ধারণা, শক্তি কি এবং এর কি কি রূপ আছে, কি কি ধরনের শক্তি আছে, সেগুলো সম্পর্কে জেনেছি। বলছি এই শ্রেণীতে আমরা শক্তি রূপান্তর সম্পর্কে জানব। শক্তি হলো কাজ করার সামর্থ্য। তাহলে শক্তিটা কি? কাজ করার সামর্থ্য। বলছি খেলাধুলা থেকে শুরু করে, স্যার, সবার ফোনটা মিউট করে রাখো, মাহিম মিউট করো, সাউন্ড আসছে। সবাই মিউট করে রাখো। তো দেখো বলছে কি, যে খেলাধুলা থেকে শুরু করে গৃহস্থলীর যন্ত্রপাতি ব্যবহার করা পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপের জন্য এটি অপরিহার্য। বলছে শক্তি ছাড়া কোনো বস্তু স্যার আমার নড়াচড়া কথা করে না। বুঝে যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারি তোমার কথা। আচ্ছা দেখো, বলছে খেলাধুলা থেকে শুরু করে গৃহস্থলীর যন্ত্রপাতি ব্যবহার করা পর্যন্ত সমস্ত ক্রিয়াকলাপের জন্য এটি অপরিহার্য, অর্থাৎ শক্তিটা অপরিহার্য। যে শক্তি ছাড়া কোনো বস্তু নড়াচড়া করে না বা বস্তুটি কাজ সম্পাদন করে না। বলছি এই অধ্যায়ে আমরা শক্তি রূপান্তর ও শক্তি সঞ্চালন সম্পর্কে জানবো। তো শক্তি রূপান্তরটা আমরা জানলাম, আর শক্তি সঞ্চালনটা কি, যে শক্তিটা কিভাবে তোমার চলাচল করে সেটাই আর কি। তো দেখো বলছে বিভিন্ন ঘটনা ও কাজে শক্তি রূপান্তর। বিভিন্ন ঘটনা ও কাজে কিভাবে শক্তি রূপান্তরটা হচ্ছে দেখি। বলছে চতুর্থ শ্রেণীতে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। শক্তির রূপগুলো হলো তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতি শক্তি ও স্থিতি শক্তি। ও, এইটা হলো চতুর্থ শ্রেণীতে আমি যখন ক্লাস নিয়েছিলাম, তাহলে ওদেরকে এটা দেখাইছিলাম, যে শক্তির বিভিন্ন রূপ, তাপ শক্তি, আলোক শক্তি। আমার মনে হচ্ছে শুধু যে আমি তোমাদেরকে পড়াইছি এটা। আচ্ছা, তো দেখো শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তি রূপান্তর। তো কি শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে স্যার, পারে। কথা বলা যাবে? বুঝতে পারি নাই তোমার কথা, আবার বলো। স্যার আরেকটু জোরে বলা যাবে? ও হ্যাঁ, আচ্ছা আমি জোরে বলছি। তো দেখো বলছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি রূপের এই পরিবর্তনই হলো শক্তি রূপান্তর। তাহলে শক্তি রূপান্তরটা কি? যে শক্তির এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হওয়াটাই হলো কি শক্তির রূপান্তর। তো এরপরে আসো, বিভিন্ন চিত্র আছে এখানে, চিত্রতে পরে আসি। দেখো এখানে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখো বলছে সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো কি সৌরশক্তি। সৌরশক্তিটা কি? সূর্য থেকে পাওয়া যে শক্তি সেটাই হলো কি সৌরশক্তি। সৌরবিদ্যুৎ দেখেছো তোমরা কেউ?
জি সৌর স্যার। আচ্ছা, উপরে একটা কি থাকে, প্লেট থাকে, যেটা রোদের সাহায্যে নিচে ব্যাটারিতে চার্জ করে। আবার এই সৌরশক্তির ওই যে প্লেটটা থাকে ওইটা থেকে সরাসরি ভাবেও কি আমরা ব্যবহার করতে, বাল্ব জ্বালানো, স্যার ওই ফ্যান চালানো। ব্যাটারিটা দিয়ে কি করে? আচ্ছা, ওই ব্যাটারি থেকে যন্ত্র চলে, অর্থাৎ ব্যাটারি, এবং ব্যাটারিকে চার্জ করার জন্য এই প্লেটগুলো বসিয়ে রাখে। এই যে দেখো, এই যে ঘরের চালার উপরে যে প্লেটটা রাখছে, এই প্লেট হচ্ছে তোমার ব্যাটারি চার্জ করে দেয়, আর ব্যাটারি থেকে বাকি সবগুলো ফ্যান চালানো, বাল্ব জ্বালানো এগুলো করা হয়। আবার এই প্লেট থেকে সরাসরি ভাবেও তোমার বাল্ব জ্বালানো, তারপর ফ্যান চালানো যায়। কিন্তু এটা হলো যতক্ষণ রোদ আছে ততক্ষণ পর্যন্ত এটা চালাতে পারে, আর যদি রোদ না থাকে তাহলে এটা চালাতে পারে না। তো রোদ, স্যার রাতে এটা চালানো যায় না? রাতে চালানো যায়। ব্যাটারি, ওই যে ব্যাটারি থেকে চলে, আর সারাদিন কি হয়, ব্যাটারিতে চার্জ করে। রোদ থেকে কি এই প্লেটের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হয়ে থাকে সারাদিন। বুঝতে পারছো? আচ্ছা। স্যার আর যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে কি ব্যাটারিটা চার্জ হয় না? না, ওই দিন চার্জ হবে না। যদি বৃষ্টি হয় তাহলে চার্জ হবে না ওই দিন। এটা শুধু রোদে চার্জ হয়। এরপরে আসো দেখো, বলছে আমরা সরাসরি আলো তাপ হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করি। এই শক্তি আবার গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই শক্তিটা কি বিভিন্ন, এই আলোক শক্তি, তাপ শক্তি সবগুলোতেই কি রূপান্তরিত হতে পারে। কি হয়েছে? আমাদের বাড়িতে থাকে মাঝে মাঝে আচ্ছা, মিউট করে বাইরে রাখো, যাই। মাহি মিউট করো। এরপরে দেখো, বলছে দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজের শক্তি রূপান্তর সম্পর্কে আরো কিছু জানি। এইটাই তোমাদের মূল আলোচনা অধ্যায়ের। তো দেখো, বলছে শক্তি রূপান্তর হচ্ছে শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনের প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ঘটে, ফলে আমরা বিভিন্ন কাজ খুব সহজভাবে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিচিত পরিবেশে শক্তি রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি। তো দেখো, সর্বপ্রথম আছে কি বৈদ্যুতিক ইস্ত্রি। তো বৈদ্যুতিক ইস্ত্রিতে কি হচ্ছে দেখো, এটা ছিল কি বৈদ্যুতিক শক্তি, এবং বৈদ্যুতিক শক্তি থেকে কোন শক্তিতে পরিবর্তিত হয়েছে, তাপ শক্তিতে। তাহলে ইস্ত্রিটা আমি কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে প্রশ্ন করব যে ইস্ত্রিতে বৈদ্যুতিক শক্তি থেকে বা কোন শক্তি থেকে কোন শক্তিতে পরিবর্তিত হয়েছে, তখন তোমাদের বলতে হবে যে বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিবর্তিত হয়েছে বা পরিবর্তন হয়েছে। এরপর দেখো, বলছে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইস্ত্রি দিয়ে তাপ তাপ ও চাপের সাহায্যে কাপড়ের ভাঁজকে মুছে মুছে ফেলা হয়। তাহলে এটাতে কি হয়, যখন তাপ হয় তো তাপ এবং এটা চাপ দিয়ে কাজ করা হয়, তো চাপের ফলে কি হয়, কাপড়ের ভাঁজকে মুছে ফেলা হয়। এরপর দেখো বৈদ্যুতিক পাখা, এটা কি বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবার আসো দেখো যান্ত্রিক শক্তিটা কি। দেখো, বলছে যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল। তাহলে যান্ত্রিক শক্তিটা কি, কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল হচ্ছে, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে, তো ফ্যান যখন ঘোরে এটাতে কি হয়, গতি হয়। তো এইটার কথাই বলছে যে বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। এই ফ্যান যে চলা, এটা কি একই সাথে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা। বলছে বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে পাখা ঘুরে। বলছে এতে ঘরের চারপাশে বায়ু চলাচল করে, একটি শীতল অবস্থা তৈরি হয়। এই হলো বিষয়, আর যান্ত্রিক শক্তিটা কি সেখানে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এরপর দেখো ব্যাটারি। ব্যাটারিটা কি হয়, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ, আলো, শব্দ শক্তি তৈরি করতে পারে। এখন বিদ্যুৎ শক্তিটা কিভাবে হয়, বিদ্যুতের যে কাজটা হয় তোমার, যাবতীয় যা কাজ আছে সবই করতে পারে ব্যাটারি। তো দেখো, আর আলোক শক্তিটা কি, বাল্ব জ্বলার মাধ্যমে আলোক শক্তি হয়। শব্দ শক্তিটা কি হয়, আমরা যে কলিং বেল যে দেই, তো কলিং বেল দিলে এখানে কি হয়, শব্দ শক্তি তৈরি হয়। এইটাই এখানে বলছে। দেখো,
বলছে ব্যাটারির রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে, আলোক শক্তি এবং কলিং বেলের মাধ্যমে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ব্যাটারি থেকে কি কি হয়? বিদ্যুৎ ও আলোক শক্তি, শব্দ শক্তি সবকিছুই হতে পারে। তাহলে রাসায়নিক শক্তিটা কি? প্রথম বৈদ্যুতিক শক্তি, এরপরে বাল্বের সাহায্যে আলোক ও শব্দ শক্তি হয়। এরপরে আসো, দেখো বৈদ্যুতিক শক্তি। তো বৈদ্যুতিক শক্তি থেকে এটাকে আলোক শক্তি, তাপ শক্তি, অর্থাৎ যেখানেই তোমার বিদ্যুতের মতো কাজ করে সেখান থেকে তোমার আলোক, তাপ, শব্দ সব শক্তি হতে পারে। দেখো বলছে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের ঘর আলোকিত করে। এই প্রক্রিয়ায় কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর তোমার এই সোলার প্যানেলের যেটা আছে, তো দেখো সোলার প্যানেল কি করে? এটা সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বলছে সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এই সৌরশক্তিটা কি হয়? বৈদ্যুতিক শক্তিতে পরিবর্তিত হয় এবং বিদ্যুৎ দ্বারা যা যা কাজ করা যায় এই সৌরশক্তি দ্বারাও সেই সব কাজ করা যায়। এরপর দেখো চুলায় রান্না। তো চুলায় রান্নার বিষয়টা কি হয়েছে? যে এটা কি রাসায়নিক শক্তি, যেমন কি কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, এইগুলো থেকে কি তাপ ও আলোক শক্তি দেয় আমাদের। এই চুলায় রান্না, এখান থেকে আমরা কি পাই? এই সকল রাসায়নিক শক্তি থেকে আমরা তাপ ও আলোক শক্তি পাই। যেমন কি বলছে, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল ইত্যাদি তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করতে পারি। আবার দেখো এখানে যে তোমার আগুন জ্বলছে, এই আগুন থেকে কি হয়? আলো হয়। তো সেই সাথে কি হয়? আলোক শক্তিটাও আমরা এখান থেকে পাই। এরপরে দেখো টেলিভিশনে আসো। টেলিভিশনে কি হয়েছে তোমার? স্যার স্ক্রিন হ্যাঁ, আচ্ছা দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, আচ্ছা যদি তুমি হচ্ছে লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন হও, তাহলে দেখতে পারবে। দেখো শক্তি রূপান্তরে এখানে কি হয়েছে? টেলিভিশনে যে এটা কি ছিল? বৈদ্যুতিক শক্তি ছিল, সেটা থেকে কি হয়েছে? আলোক শক্তি ও শব্দ শক্তি হয়েছে। যে টেলিভিশন থেকে আমরা কি পাই? শব্দও পাই, আবার কি আলো, স্ক্রিনে যে আলো জ্বলে ওইখান থেকে কি পাই? আমরা আলোক শক্তি পাই। তো এইটা এখানে বলছে। তো উপর থেকে আমরা আরেকবার দেখে আসি কোনটাতে কি কি শক্তি পেলাম। তাহলে স্ত্রীতে আমরা কি পাইছি? সর্বপ্রথম আমরা স্ত্রীতে কি পাইছি? এটা কি তাপ শক্তি হয়, বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি হয়। ফ্যানটা কি হয়? বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি হয়। ব্যাটারিটা কি হয়? রাসায়নিক শক্তি থাকে, সেটা থেকে কি হয়? বিদ্যুৎ, আলো, শব্দ শক্তি হয়। এরপরে তোমার বৈদ্যুতিক বাতি যেটা, সেটা কি বৈদ্যুতিক শক্তি থেকে আলোক ও তাপ শক্তি হয়। এখান থেকে কি হয়? আলো জ্বলে এবং কি এটা থেকে তাপও হয়। তুমি যদি এই বাল্বের সাইডে একটা পানি রাখো বা পানির উপরে একটা বাল্ব রেখে দাও, তাহলে দেখবে পানিটাও গরম হয়ে গেছে। তো এখান থেকে কি পাই? আমরা তাপ শক্তিও পাই। এবং বাল্বের যদি তুমি এখানে হাত দাও, দেখবে এটা গরম হয়ে গেছে। এখান থেকে আলো এবং তাপ দুইটা শক্তি হয়। এরপর তোমার সোলার প্যানেল থেকে কি পাই আমরা? এটা সৌরশক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। আর চুলায় রান্না থেকে আমরা কি পাই? তাপ ও আলোক শক্তি দুইটা পাই। টেলিভিশন থেকে আমরা কি পাই? শব্দ ও আলোক শক্তি দুইটা পাই। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, এইবার দেখো পরে আমাদের পাঠে স্যার কি। হ্যাঁ বলো, গান হয়েছে। কিছু বলবে? ক্লাসে একটু দেরি করে জয়েন হয়েছিলাম। ও, হ্যাঁ, কয়েকজন আছো তোমরা একটু দেরি হয়ে জয়েন হয়েছো। ফাতেমা তুমি কিছু বলবে? ও, তুমি বলছো না? স্যার সূর্যের শক্তি যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত কিভাবে হয়? আর সূর্য শক্তি তো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় না। সূর্য শক্তি থেকে সরাসরি এটা তোমার বৈদ্যুতিক শক্তি হয় এবং পরবর্তীতে বৈদ্যুতিক শক্তি থেকে আমরা আলোক শক্তি, তাপ শক্তি এইগুলো পাই। বুঝতে পারছো?
আর তোমার হচ্ছে সৌরশক্তি থেকে যদি তুমি রাসায়নিক শক্তির চিন্তা করো, তাহলে ওইটা তোমার ব্যাটারি থেকে চিন্তা করতে হবে, যে সৌরশক্তি থেকে ব্যাটারিতে চার্জ হয়, ওইটা হয় তোমার রাসায়নিক শক্তি। এরপর তোমার ওই রাসায়নিক শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তি এবং আলো, তাপ শক্তি এইগুলো পাই। বুঝতে পারছো এবার? স্যার ইমোজি স্যার দিচ্ছে। স্যার ইমোজি দিতে না বলেন। স্যার ইমোজি দিতেছে। আচ্ছা, তোমরা ইমোজি দিও তখন। এবার আসো, দেখো তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ সঞ্চালন বলতে কি, তাপের সঞ্চালন হওয়া, অর্থাৎ তাপের জায়গায় একটা মানে চলাচল করা তাপের। তো দেখো, যদি তোমরা একটা গরম পানিতে একটা স্টিলের চামচ রেখে দাও, তো এই চামচটা কি গরম হয়ে যায় না আস্তে আস্তে? ইয়েস দেখলে স্যার। কিন্তু এই চামচটা গরম হয়ে যায়। আচ্ছা, এরপরে যদি তোমরা এই ধরো একটা, এই পাতিলে ধরো যে পানিটা গরম আছে। আচ্ছা, তানমিন তুমি কিছু বলবে? ফজলাতুন্নেসা। হ্যাঁ। আমার নাম ও ফজলাতুন্নেসা। আচ্ছা আচ্ছা, সরি ফজিলাতুন্নেসা, বলো। প্লাস্টিকের বাটিতেও গরম চাই নিলে বাটি পুড়ে যায়, নরম হয়ে যায়। আর নরম হয়ে যায় কারণ এটা গরম হয়ে যায়, এই কারণে। প্লাস্টিক তো তোমার গরমে গলে যায়, ওইটার ধর্মই হচ্ছে গরমে গলে যাওয়া। তো দেখো, তাহলে এখান থেকে কি হচ্ছে তোমার, এই ধরো এই পানিটা গরম, এখন এইটা যদি তুমি কোনো স্থানে রেখে দাও, তারপরে দেখবা কি যে নিচে ওই পাতিলের নিচের ওই জায়গাটা গরম হয়ে গেছে, অর্থাৎ কি তাপের সঞ্চালন হয়েছে। এখন এই তাপ কিভাবে সঞ্চালন হয় এই বিষয়টা নিয়ে এখানে একটু আলোচনা করেছে, সেইগুলো আমরা একটু দেখি। আর আচ্ছা, আসো, আর একটা জিনিস মনে রাখো যে তাপ সবসময় একদিকে সঞ্চালন হয়, অর্থাৎ একদিকে চলে এটা, যে তোমার গরম থেকে ঠান্ডার দিকে আসে, কোনো সময় ঠান্ডা স্থান থেকে গরমের দিকে যায় না। সবসময় কি গরম স্থান থেকে ঠান্ডা স্থানের দিকে তাপের সঞ্চালন হয়। বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি বললাম যে তাপের এই সঞ্চালনটা সবসময় গরম থেকে ঠান্ডার দিকে হয়, সবসময় গরম থেকে ঠান্ডার দিকে হয়। অর্থাৎ ধরো এই পাতিলের নিচে একটা, যদি তুমি এই পাতিলটা ধরো ঠান্ডা পানি আছে, তো এইটাকে তুমি একটা চুলার উপর রেখে দিলে, তো চুলার উপর রাখার পর সর্বপ্রথম তোমার এখানে কি হবে, ধরো এই এরিয়াটা আগে কি হবে, গরম হবে, নিচ থেকে কি আস্তে আস্তে গরম হবে। এরপর এই গরম হয় পানিটা উপরের দিকে উঠে আসবে, গরম হয় এই পানিটা কি উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ এরপরে এই তাপটা আস্তে 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 উপরের দিকে ছড়িয়ে পড়বে। এই তাপ কি করবে, এই গরম জায়গা থেকে এই ঠান্ডা স্থানের দিকে চলে আসবে। আর এটা তোমার হচ্ছে আহ, পরিচালন পদ্ধতি। পরিচালন পদ্ধতিটা কি ওইটা আমরা নিচে দেখব, যে এর কি করে, পানির যে কণাগুলো আছে, কণাগুলো কণার জায়গায় থেকে, যার আমরা পড়েছি তো এর আগের অধ্যায়ে, যে পদার্থ কিভাবে মানে গঠিত হয়ে আছে। পদার্থের গঠন অধ্যায়ে আমরা এটা জেনেছি যে পানির মধ্যে কি থাকে, বিভিন্ন কণা থাকে, বিভিন্ন কণা থাকে। তো ওই কণাগুলো কি করে, নিজেরা গরম হয় এবং তার সাথে লেগে থাকা আরেকটা কণাকে গরম হয়, মানে গরম করে, এইভাবে আস্তে 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 আস্তেই সম্পূর্ণ পানিটা গরম হয়ে যায়। তো দেখো, আমরা ধারাবাহিকভাবে এখান থেকে পড়ে আসি, বুঝতে পারবে তোমরা। দেখ, বলছে তাপ সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চারিত হয়। তাপ সবসময় কি হয়, গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চালিত হয়। তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন। কি, তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়াই হলো কি, তাপ সঞ্চালন। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি, তখন কাপের কি তাপ হাতে অনুভব করি। চুলার উপর হাঁড়ির পানিতে তাপ দিলে নিচের পানি উপরে উঠে আসে। স্যার হ্যাঁ, বলো। বলো, কিছু বলবা? স্যার তাপ কি সূর্য থেকে ছড়িয়ে পড়ে? হ্যাঁ, সূর্য থেকে তাপ ছড়িয়ে পড়ে, আর সূর্য থেকে আলো আসে এবং আলো থেকে কি হয়, তাপ হয়। আচ্ছা, দেখো, বলছে কি, আবার রোদে দাঁড়ালে শরীরে গরম অনুভব করি, এই সব কিছু তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়।
তাপে এক স্থান হতে অন্য স্থানে যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। এই লাইনটা দেখো, তাহলে কি তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। দেখো, যখন তুমি এই গরম পানিটা এখানে রাখছো, তো এই পানির এই তাপ ধরো এই যে এখানে ধরো যে বাটিটা আছে এই বাটিতে আসছে, এবং বাটি থেকে যে নিচের যে তুমি যদি বেডের উপর রাখো বা টেবিলের উপর রাখো, তো টেবিলের উপরে আসছে, অর্থাৎ একটা মাধ্যম দিয়ে আসছে। এটা হলো কি, তাপ আসতে একটা মাধ্যম লেগেছে। আবার নিচের দিকে আসো, এখানে একটা উদাহরণ আছে, এইখানে দেখো যে এখানে একটা বাল্ব জ্বলছে, এই বাল্বের নিচে তুমি পানি রাখছো। এখন বলো তো, এই বাল্বের নিচে থাকা যে পানিটা আছে এই পানিটা গরম হবে নাকি হবে না? হবে না। হবে। 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 স্যার হবে। আচ্ছা হবে। হবে। আচ্ছা, এর আরেকটা উদাহরণ দেই। দেখো এখানে তোমার রোদে দাঁড়িয়ে থাকলে শরীর গরম হওয়ার কথাটা বলেছে। কই গেল লাইনটা? এই যে এটা আরেকটু স্যার এখানে কি দেখিয়েছে? এই লাইনটা দেখো, যে রোদে দাঁড়ালে শরীরে গরম অনুভব করি। এখন বলো তো, সূর্যের সাথে কি আমাদের শরীরে কোনো কানেকশন আছে? বলছি, সূর্যের সাথে কি লেগে আছে আমাদের না শরীর? স্যার। না না। স্যার। নাই। না। কিন্তু সূর্যের যে আলোর যে তাপ, ওই তাপে কি আমাদের শরীর গরম হয়? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে কি কোনো মাধ্যম আছে? মাঝখানে কি শূন্য জায়গা না? এখানে তো ইয়েস কোনো স্যার। মাধ্যম নাই। এবার দেখো, এই বাল্বের নিচে পানিটা রেখেছে। এই বাল্বের যে তাপে, এই যে আলোর যে তাপ, এই তাপে কি এই পানিটা গরম হয়ে যাবে? তো এইখানে দেখো মাঝে কোনো স্যার মাধ্যম। আছে ছবিটা কি দেখিয়েছে? কোনটা? 53 পেজ? ও আচ্ছা, ওইটাই আসছে। পাতা। হ্যাঁ, 53 পেজ ওইটাই আসছে, দাঁড়াও। তো এখানে কি হয়েছে, এখানে তোমার কোনো মাধ্যম নেই। মাধ্যম ছাড়াই কি এই এখানে যে আলোর যে তাপ, সেই তাপে নিচের পানিটা গরম হয়ে যাবে। তো সেই কথাটা এখানে বলছে, যে তাপে কোনো সময় কি হয়, তাপ সঞ্চালন হতে মাধ্যম লাগে, আবার কখনো মাধ্যম লাগে না। আর 53 নাম্বার যে পেজের যে চিত্রটা, এইটা হলো তোমার এই নিচ থেকে পানি উপরে উঠে আসার কথাটা বলছে। হ্যাঁ, স্যার এটা 53 পাতা। এটা 53 পেজ। এটা কি দেখিয়েছে? এইটাতে বলেছে যে দেখো, তুমি যদি একটা বিকারে পানি স্যার রাখো, একটা পাত্রে পানি রাখছো, তার নিচে একটা মোমবাতি দিয়েছো। এখন দেখো, এই মোমবাতি থেকে যে তাপটা হচ্ছে এইখানে, সর্বপ্রথম আগে তো এই জায়গাটায় তাপ হচ্ছে। তো এই জায়গাটা তাপ হওয়ার পরে এই পানিটা কি হচ্ছে, উপরের দিকে চলে আসছে। এই পানিটা কি করছে, উপরের দিকে চলে আসছে। অর্থাৎ পানির ধর্মটা কি, আমরা কি শিখলাম, যে এর ধর্ম হলো কি, গরম থেকে ঠান্ডার দিকে চলে আসা। তাপের সঞ্চালনটা কি হয়, গরম অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে চলে আসা। তো দেখো, এ যখন এখান থেকে গরম হয়ে যাচ্ছে, এর কাজ কি তখন ঠান্ডার দিকে যাওয়া। তো এই উপরের এই জায়গাটা তো ঠান্ডা, অর্থাৎ এর থেকে যত উপরে যাবে ঠান্ডা। তো এ তখন কি করবে, আস্তে আস্তে ঠান্ডার দিকে চলে আসবে। তো যখন এ ঠান্ডার দিকে চলে আসছে, তখন এই ঠান্ডা পানিগুলো কি করবে, এখানে চলে আসবে। এরাও কি হবে, তখন তাপ হবে। এই কারণে দেখবে পানিতে কি হয়, যখন হাঁড়িতে তুমি পানি দাও, পানি দিয়ে চুলার উপর দাও, দেখো পানি কি হয়, তোমার ফোটে না, নিচ থেকে পানি দেখবে উপরের দিকে চলে আসছে শুধু। জি আচ্ছা, এখানে তোমার এই স্যার, পরীক্ষাটা যেমন দিয়েছে। দুধ পুরো হ্যাঁ, উতরিয়ে যায়। হ্যাঁ, পানি, দুধ জাল দাও, দুধের কি হয়, নিচ থেকে দেখবে সর্বপ্রথম আগে কি হয়, আর উপরের দিকে ওঠে, নিচ থেকে শুধু উপরের দিকে উঠে আসে। এটা হলো তোমার পানি বা তরল পদার্থের ধর্মই এটা, যে গরম স্থান থেকে ঠান্ডা স্থানের দিকে আসতে চায়। তো এইখানে তোমার এই পরীক্ষণ গুলোর কথাই বলছে, এইগুলো একটু ব্যাখ্যা করে বলছে এখানে। তো প্রথম পরীক্ষার ব্যাখ্যা এখানে কি বলছে, যে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালন হলো পরিবহন। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের সঞ্চালন হলো কি, পরিবহন। বলছে পরীক্ষণে একে তাপ গরম পানি থেকে ধাতব চামচের মাধ্যমে সঞ্চালিত হয়ে মোমকে গলাচ্ছে। ও এখানে তোমার মোম, একটা মোম দিয়েছে এই যে চামচের মাথায়।
বুঝছো, এই মোমটা কি গলে যাচ্ছে, এই যে ধাতব যে চামচটা আছে এই চামচ কি হচ্ছে গরম স্যার হওয়ার। স্ক্রিন দেখা যাচ্ছে না। তুমি লিভ নাও, লিভ স্যার নিয়ে দেখা জয়েন যাচ্ছে। হও। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো এখানে তোমার মোম দিয়েছে, এই মোম কি হচ্ছে, এই যে দেখা যাচ্ছে। কি বলো, এটা দেখা যাচ্ছে যে চামচটা গলে যাচ্ছে। আর চামিচ গলে যাচ্ছে না, চামিচের মাথায় তোমার মোম দেওয়া আছে এখানে, এই মোমটা গলে যাচ্ছে, এখানে মোম দেওয়া আছে, যে গরম হওয়ার কারণে মোম গলে যাচ্ছে। তো দেখো কি বলছে যে পরীক্ষণ একে তাপ গরম পানি থেকে ধাতব চামচের মাধ্যমে সঞ্চালিত হয়ে মোমকে গলিয়েছে। বলছে কি পরিবহন, তো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। তাহলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে। বলছে গরম পানিতে ধাতব চামচ রাখার বিষয়টি নিয়ে ভাবি, খুব তাড়াতাড়ি চামচের হাতল গরম হয়ে ওঠে, এক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চালিত হয়, চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে সঞ্চালিত হয়, চামচ তাপের পরিবাহী হিসেবে কাজ করে। পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে না, পদার্থের অণুগুলি স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। এর ফলে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। অর্থাৎ এখানে তোমার পরিবহন পদ্ধতিটা বলছে যে এই কঠিন পদার্থের মধ্যে যে তোমার কণাগুলো আছে, এই কণাগুলো কি হয় না, এক জায়গা থেকে অন্য জায়গায় আসে না। ধরো তুমি যদি এইটা ধরো একটা লোহার দণ্ড, এটা একটা লোহার দণ্ড, এখন এই লোহার দণ্ডে তুমি যদি এই পাশে আগুন দাও, এই পাশে যদি কি আগুন দাও, তো এই লোহার দণ্ডটা কি পুরো আস্তে আস্তে কি সম্পূর্ণটা গরম হয়ে যাবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই জি। সম্পূর্ণটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। আরেকবার বলা যাবে, আমি বুঝতে পারিনি। বললাম যে ধরো এটা একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডের এই মাথায় তুমি আগুন ধরেছো, ধরো একটা আগুন তুমি ধরেছো এই পাশে, তো এইবার কি এই সম্পূর্ণ এই লোহাটা গরম হয়ে যাবে না ধীরে ধীরে? সেটা জি বলো। স্যার। হ্যাঁ, ধীরে ধীরে এই সম্পূর্ণ এই লোহার এই দণ্ডটা গরম হয়ে যাবে। এখন আর আগুন দিয়েই লোহা গোলানো হয়। আগুন দিয়ে লোহা গলানো বলতে আগুন দিয়ে তোমার লোহাকে নরম করা হয়, এরপরে সেটাকে পিটিয়ে অন্য যে কোনো জিনিস তৈরি করা হয়। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলছে যে এই লোহার দণ্ডটা তোমার গরম হয়ে যাবে। তো গরম হওয়ার পদ্ধতিটা কি, যে এর ভিতরের যে কণাগুলো, এই দণ্ডের লোহার যে কণাগুলো, এগুলো কি কোনো স্থান পরিবর্তন করবে না। ধরো এর মধ্যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, এরকম ধরো ক্ষুদ্র ক্ষুদ্র লোহার ভিতরে যে কণাগুলো আছে, এই কণাগুলো কি করবে না, নিজেদের স্থান পরিবর্তন করবে না, নিজেদের স্থান পরিবর্তন না করে, অর্থাৎ একটা কণা এই জায়গা থেকে যে এই জায়গা চলে আসা এরকম করবে না। এরা কি করবে, এরা ধরে এইখান থেকে সর্বপ্রথম আগে এই কণাগুলো গরম হলো, এরপর এদের গায়ে লাগা থাকা এই সকল কণা, এই গায়ে লাগা থাকা এই সকল কণা, তো এই গায়ে লেগে থাকা যে কণাগুলো আছে, এই একটা থেকে আরেকটা কি হবে, গরম হবে, এগুলোর একটা থেকে আরেকটা গরম হবে। এটাকেই বলে কি তোমার পরিবহন পদ্ধতি। এটা হলো কি তোমার পরিবহন পদ্ধতি, অর্থাৎ তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতিটা হলো এইটা। যে দেখো এখানে বলছে যে অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে না, অণুগুলো কি করে, তাদের নিজস্ব স্থান কি পরিবর্তন করে না, অণুগুলো স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। অর্থাৎ একটা অণু তার পার্শ্ববর্তী আরেকটা অণুকে তাপ প্রদান করে, এইটা চলে গিয়ে যে এইদিকেও তাপ দেওয়া তার দেয় না, এইটা এখানেই থাকে, যার যার নিজস্ব স্থানে কণাগুলো থাকে, শুধু কি করে এর গায়ে লেগে থাকা বা এর কাছাকাছি যে থাকা, এই একটা থেকে আরেকটাই তাপ দেয়। এই হলো এই মানে বিষয়টা। তাহলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। কোন পদ্ধতিতে, পরিবহন পদ্ধতি। এরপরে আসো পরীক্ষণ 2। তো পরীক্ষণ 2 এর ব্যাখ্যা আমরা এখানে দেখি। বলছে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ
পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন একটি পাত্রে পানি গরম করি তখন নিচ থেকে পানি উপরের দিকে উঠে আসে, পাত্রের উপরের দিকের শীতল পানি নিচে নেমে আসে, ফলে পানির একটি বৃত্তাকার গতিপথ সৃষ্টি হয়। এভাবে তাপ পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিচলন পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর স্যার অংশ। কথা বুঝতে যাচ্ছে না। স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, সর্বশেষ লাইনটা দেখো, এখানে তোমার কি বলছে যে পরিচলন পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়। তাহলে অণুগুলো কি চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়। অর্থাৎ এইখানে যদি তোমার ধরো কণাগুলো যে আছে, কই গেল, তো এইখানে পানির কণাগুলো কি করে, আমরা কঠিন পদার্থের যেটা দেখলাম পরিবহন পদ্ধতি, তো পরিবহন পদ্ধতিতে কি ছিল, এর যে ভেতরের যে কণাগুলো, এই কণাগুলো কি তাদের স্থান পরিবর্তন করতো না, অর্থাৎ নিজ নিজ স্থানেই থেকে ধরো এই কণা গরম হয়েছে, এরপরে এইটা একে গরম দিত, এটা একে গরম করতো, এইভাবে গরম মানে পুরাটা তাপ সঞ্চালিত হতো, গরম হয়ে যেত। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে এর অণুগুলো কি করে, অণুগুলো তোমার ধরো এখান থেকে গরম হয়েছে, গরম হওয়ার পরেই এই অণুগুলো কি হয়, চলে যায় ঠান্ডা স্থানের দিকে চলে যায়। তো এইটা হলো তোমার পরিচলন পদ্ধতি। তোমরা কি বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। যে পানির ভিতরের যে কণাগুলো আছে, এই কণাগুলো কি হয়, গরম হওয়ার পরে ঠান্ডা স্থানের দিকে এরা চলে যায়। এরপর যখন এরা ঠান্ডা স্থানে চলে যায়, তখন এই ঠান্ডা পানিগুলো কি হয়, আবার এই স্থানে চলে আসে, আসার পরে এরা গরম হয়। এইভাবে আর কি এটা চলে। এরপর সর্বশেষ পরীক্ষাটা দেখি। সর্বশেষ পরীক্ষায় কি বলছে, যে উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ। বিকিরণটা কি, উৎস হতে কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন পদ্ধতি হলো বিকিরণ। বলছে পরীক্ষণ 3-এ বাল্ব হতে তাপ কোনো মাধ্যম ছাড়াই পানিতে সঞ্চালিত হয়েছে। তো কোনো মাধ্যম ছাড়া পানিতে সঞ্চালিত হওয়া বা কোনো মাধ্যম ছাড়া তাপ সঞ্চালিত হয়, এটা কি বিকিরণ পদ্ধতি। এবার আসো, বলছে তাপ যে প্রক্রিয়ায় কোনো উৎস হতে মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় তাই বিকিরণ। আমরা সূর্যের আলোতে দাঁড়ালে উষ্ণতা অনুভব করি, কারণ সূর্যের তাপ শূন্য স্থানের মধ্য দিয়ে বিকিরণ পদ্ধতিতে আমাদের কাছে আসে। তাহলে এইটার উদাহরণটা কি, সূর্যের আলোতে আমাদের শরীর যে গরম হয়, এটা হলো কি তোমার বিকিরণ পদ্ধতি। তো দেখো, এখানে আমরা 3টা মাধ্যম দেখলাম, তাপের সঞ্চালনের 3টা মাধ্যম। প্রথম নাম্বার আমাদের কি ছিল, পরিবহন পদ্ধতি। তো পরিবহন পদ্ধতিটা কি, যে এইটার কণাগুলো, যে কঠিন পদার্থে এই সঞ্চালনটা হয়, আর এর কণাগুলো কি এদের স্থান পরিবর্তন না করে এদের পারস্পরিক যে সাথে থাকা বা সাথে লেগে থাকা একটা কণা আরেকটা কণাকে তাপ দেয়, এইভাবে কি এদের তাপটা সঞ্চালিত হয়। এরপরে তোমার 2 নম্বরে দেখলাম আমরা তরল পদার্থে আমাদের কি ছিল, ওইটা ছিল হচ্ছে আমাদের পরিচলন পদ্ধতি। হয়ে গেল পরিচলন পদ্ধতি। তো পরিচলন পদ্ধতিটা কি, যে এদের কণাগুলো স্থান ত্যাগ করে, কণাগুলো কি একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যায়, অর্থাৎ গরম হওয়ার পরেই কি এরা ঠান্ডা স্থানের দিকে চলে যায়, এইভাবে এদের তাপ সঞ্চালিত হয়। আর আমরা দেখলাম হচ্ছে কি বিকিরণ পদ্ধতি, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া যে তাপের সঞ্চালনটা হয়, সেটা হলো কি বিকিরণ পদ্ধতি। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এই পর্যন্ত কি তোমরা 3টা পদ্ধতি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারো মনে কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, বিদ্যা বলো। স্যার কথা বুঝে যাচ্ছে না। কথা বুঝতে পারো না? স্যার পরিচালন পদ্ধতিটা আরেকবার বললে ভালো হতো, শুনতে পাইনি। দেখো, নেটের সমস্যা ছিল তো তাই। আচ্ছা, এইখানে দেখো, ধরো এই পানির মধ্যে বিভিন্ন কণা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে, স্যার দেখো। আমার কথা হ্যাঁ, তোমার কথা শুনতে পাই, বলো। দেখো, পরিচলন পদ্ধতিটা হলো, ধরো এইখানে তোমার কি তাপটা এইখানে পড়ছে সর্বপ্রথম, তো এইখানে তাপ হওয়ার পরে দেখো এইখানের যে কণাগুলো আছে, এই কণাগুলো কি সর্বপ্রথম তোমার গরম হয়,
তো এরা সর্বপ্রথম গরম হওয়ার পরে এরা এই স্থান থেকে উপরের দিকে চলে যায়। আর এই স্থান থেকে, কারণ কি উপরের দিকে ঠান্ডা, এদের ধর্মই হলো কি গরম স্থান থেকে ঠান্ডা স্থানের দিকে চলে আসা। তো দেখো এরা তোমার হচ্ছে এই কণাগুলো উপরের দিকে চলে আসে, অর্থাৎ স্থান ত্যাগ করে, স্থান থেকে অন্য স্থানে চলে আসে, স্থান ত্যাগ করে। তো এই কণাগুলো যখন এইখান থেকে তোমার উপরের দিকে চলে যায়, এবং এই ঠান্ডা যে অঞ্চল আছে, এই ঠান্ডা অঞ্চলের এই কণাগুলো, এই পানিগুলো কি করে আবার এইখানে চলে আসে। এরা উপরের দিকে চলে যায় আর এরা হচ্ছে কি এই শূন্য জায়গাটা পূরণ করে। তো এই যে কণাগুলো উপরে চলে যাওয়া, এইটাই হলো কি তোমার পরিচলন পদ্ধতি। এটা হলো কি পরিচলন পদ্ধতি, কণাগুলো কি স্থান ত্যাগ করে ঠান্ডা স্থানের দিকে চলে যায়। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, লিভ নিয়ে আবার যুক্ত হও, দেখতে পাবে। আর পরিবহন যে পদ্ধতিটা ছিল, পরিবহন পদ্ধতিতে তোমার এই স্যার কণাগুলো স্থান ত্যাগ করতো না, অর্থাৎ যে যেখানে আছে এইখানেই থাকতো। এইখান থেকে এদের গায়ে লেগে থাকা যে কণাগুলো আছে, একটা থেকে আরেকটায় কি তাপ সঞ্চালিত হতো। একটা এইটা গরম হতো, এইটার গরমে এরপর এইটা গরম হতো, এইটার গায়ে লেগে থাকে, এইটা গরম হতো, এইভাবে কি তোমার কঠিন পদার্থের মধ্যে তাপ সঞ্চালিত হয়। আর তরল পদার্থের মধ্যে তোমার এই কণাগুলো চলে যাওয়ার মাধ্যমে সঞ্চালিত হয়। আর একটা হলো কি তোমার এই যে পরিচলন তো আমরা দেখলাম, আর এটা হলো তোমার এই বিকিরণ পদ্ধতি। স্যার আমার কথা। হ্যাঁ বলো তুমি। আচ্ছা, আর এটা হলো বিকিরণ পদ্ধতি, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়া। উপরের এই দুইটাতে কি ছিল, মাধ্যম ছিল, যে এইটা থেকে এইখানে তাপ যাচ্ছে, একটা মাধ্যম দিয়ে যাচ্ছে। পাতিলের আগে পাতিল গরম হচ্ছে, বা এই বিকারটা গরম হচ্ছে, বিকার থেকে তারপরে কি পানি তাপ পাচ্ছে, এইভাবে কি একটা মাধ্যম দিয়ে যেত। এইখানেও কি তোমার একটা মাধ্যম দিয়ে আসছে, কিন্তু 3 নম্বর যেটা, এটাই কোনো মাধ্যম নাই। দেখো এখানে শূন্য জায়গায় শূন্য মাধ্যম দিয়ে তোমার তাপের কি হয়েছে, সঞ্চালনটা হয়েছে। এটা হলো তোমার বিকিরণ পদ্ধতি। এবার কি বুঝতে পারছো সবাই? দেখছেন? ইয়েস স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? জি না। না। আচ্ছা, এবার আসো, বলছে বিভিন্ন ঘটনা ও কাজে তাপ সঞ্চালন, অর্থাৎ বিভিন্ন কাজে কিভাবে তাপ সঞ্চালনটা হয় সেটা আমরা দেখি। দেখো বলছে আমরা প্রতিদিনের জীবনে এমন অনেক কাজ করি যেখানে তাপ ব্যবহার করা হয়। কেউ যখন চুলায় রান্না করেন, কাপড় ইস্ত্রি করেন, বা রোদে ধান শুকানো হয়, সবখানেই তাপের ব্যবহার দেখা যায়। রোদে রাখা ভেজা কাপড় গরম হয়ে শুকিয়ে যায়। আবার শীতের সকালে আগুন পোহাতে গিয়ে আমরা গরম অনুভব করি। এইসব ঘটনাই তাপ সঞ্চালনের ফল। আমাদের চারপাশে পরিচিত কাজ ও ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে তাপ কিভাবে সঞ্চালিত হয় তা আমরা সহজেই জানতে পারি। এইখান থেকে তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিই। তোমরা তোমাদের চারপাশে যা দেখো এবং যা মনে আসে, দেখা অদেখা, যে কোনোভাবে তাপ কিভাবে সঞ্চালিত হচ্ছে, 3টা মাধ্যম দিয়ে তোমরা সেটা লিখে নিয়ে আসবে। আর সেই 3টা মাধ্যম হলো তোমার এই এই যে পরিবহন, পরিচালন আর হলো বিকিরণ। এই 3টা মাধ্যমের উপর ভিত্তি করে তোমরা এই কাজটা করে নিয়ে আসবে। স্যার আবার একটু বলবেন? হ্যাঁ বলো। স্যার আপনি উত্তর দিয়ে দিয়েন। আমি বুঝি নাই তোমার আবার একটু কথা। বলবেন? ও, আমি বলছি যে কথাটা আবার একটু বলবেন? হ্যাঁ, যে তাপ সঞ্চালনের আমরা 3টা পদ্ধতি জেনেছি। একটা হলো পরিবহন, পরিচালন আর হলো বিকিরণ। তো তোমাদের মনে যা কিছু আসে, ধর পরিচালন নিয়ে তোমাদের মনে একটা আসলো, দুধ জাল করা বা চা বানানো। স্যার আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে তোমার কথা। এরপরে তোমার হচ্ছে চা স্যার বানানো, এইগুলো হলো তোমার কি পরিচালন পদ্ধতিতে হয়। এরপরে তোমার পরিবহন পদ্ধতির যেটা। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন? SW গুলো একটু পাঠিয়ে দিয়ে না, মানে একটু সমস্যা অনেক। ও আচ্ছা, ঠিক আছে, আমি এটা লিখে দিব, গ্রুপে লিখে দিব, তোমরা দেখে নিও। আচ্ছা, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি যে এই 3টা যে পদ্ধতি আছে বা 3টা যে মাধ্যম, এই 3টার উপর ভিত্তি করে তোমরা হচ্ছে হোমওয়ার্কটা করবে। যে ধরো এখানে তোমার কাপড় শুকানো হচ্ছে, তো এইটা তোমার কোন পদ্ধতিতে বা কোন মাধ্যমে এটা হচ্ছে, তাপের সঞ্চালনটা কোন মাধ্যমে হচ্ছে কাপড় শুকানো, বলো তো। পরিবহন, পরিচালন নাকি বিকিরণ?
বিকিরণ। বিকিরণ, কারণ কি এখানে কোনো মাধ্যম নেই, এটা সরাসরি সূর্যের আলো থেকে মাধ্যম ছাড়া এই কাপড়কে তাপ দিচ্ছে, তো এটা হলো বিকিরণ। এরপরে তোমার ধরো যে ইস্ত্রি করছে, যে ইস্ত্রি, এটা কি হবে? পরিবহন। এটা হলো পরিবহন, স্যার এটা হ্যাঁ। পরিবহন। অর্থাৎ কঠিন মাধ্যমে গেলে আমরা পরিবহন, তোমার মাধ্যমের কোনো কিছু হলে, যেমন ধরো 5 নম্বর, এটা হলো কি পরিচালন পদ্ধতি। চিত্র 4-এ আছে তোমার পরিচালন পদ্ধতি। তো এইভাবে তোমাদের মনে যা কিছু আসে মনে, তো বিভিন্ন, ধান শুকনো বিক্রম পদ্ধতি। হ্যাঁ, তো এইভাবে এই সকল কাজ ছাড়াও আরো যত যা কাজ তোমাদের মনে আসে, তোমরা এগুলো হচ্ছে একটা বাড়ির কাজ করে নিয়ে আসবে, হ্যাঁ। স্যার হ্যাঁ, তিনটা। আমি বলছি পরিবহন, পরিচালন আর বিকিরণ, এই তিনটার মধ্যে যে সকল কাজগুলো পড়ে সেই কাজগুলো তোমরা উল্লেখ করবে। যেমন এই তোমার কাপড় শুকানো, এটা হলো বিকিরণ পদ্ধতিতে পড়ে, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তো তোমরা লিখবে কি, যে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন, কাপড় শুকানো, এরপর তোমার রোদে দাঁড়িয়ে শরীর গরম করা, তারপরে তোমার আগুনের কাছে গিয়ে দাঁড়িয়ে আগুনের তাপ নেওয়া, এইগুলো হলো কি তোমার বিকিরণ। তো এইভাবে লিখবে। আচ্ছা, এরপরে আসো দেখি আমরা নিচে কি আছে। এই যে দেখো, এখানে তোমার দিয়ে দিছে আহ, যে ছবির নম্বর চিত্র 1 তাপ সঞ্চালন পদ্ধতি। তো চিত্র 1 তোমার কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে এবং তার কারণটা এখানে লিখতে বলছে। তো এইটাই ধরো, এর সাথে তো এখানে তোমার ছবির কাজগুলো দেওয়া আছে, তোমরা ছবি ছাড়া জাস্ট তাপ সঞ্চালন পদ্ধতির নাম দিবা আর কারণটা দিয়ে দিবা, শেষ। স্যার এই সব পূরণ করবো। মানে এই ছক তো দিবেই, ছক ছাড়াও তোমাদের বাইরের যদি কোনো কিছু মনে আসে বা যা কিছু দেখছো সেইগুলোও দিবে, বুঝতে পারছো? মানে অতিরিক্ত কিছু নিয়ে আসবে এর মধ্যে। ধরো এখানে তোমার শুধু কাপড় শুকানো দিয়েছে, আর আমি তোমাদের আর সাথে আরো 2টা বললাম, যেমন রোদে দাঁড়িয়ে কি করা, রোদে দাঁড়িয়ে শরীর গরম করা, এরপরে আগুন, শীতের দিনে আগুনের কাছে গিয়ে আগুনের তাপ নেওয়া, এইরকম ভাবে মানে এর সাথে কিছু অ্যাড করবে, অতিরিক্ত কিছু। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, তো বলছে আমাদের পরিচিত পরিবেশে বিভিন্ন ঘটনায় ও কাজে পরিবহন, পরিচালন ও বিকিরণ, এই 3টি পদ্ধতির কোনো না কোনো একটি পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে। অর্থাৎ চারপাশে যতগুলো কিসের ছবি? অর্থাৎ চারপাশে যতগুলো তাপের সঞ্চালন হয়, সব কাজই এই 3টার যে কোনোটার মধ্যে পড়বে, এই 3টার যে কোনোটার মধ্যে পড়বে। আচ্ছা, তানমিন, এখানে ফজিলাতুন্নেসা, তুমি বলো। স্যার 57 পাতায় এটা কিসের ছবি? 57 পাতায়। আহ, সাতান্ন হ্যাঁ। বার। আচ্ছা, এটা তোমার হচ্ছে আলোর সঞ্চালন, হ্যাঁ, আলোর চলাচলের পথ পর্যবেক্ষণ করছে, যে একটা জিনিস মনে রাখো, কি আলো সরল পথে চলে, এটা শুনছো না এর আগে? আলো কি হয়, আলো সরল পথে চলে। দেখো এখানে তোমার একটা মোমবাতি জ্বালিয়েছে, মোমবাতি জ্বালানোর স্যার পরে কি বললেন? যে আলো সরল পথে চলে, অর্থাৎ সোজা পথে চলে আলো, আলো কোনো সময় কি বাঁকা পথে চলে না। তো এইখানে দেখো, একটু তাকাও, এখানে কি একটা মোমবাতি জ্বালিয়েছে, তোমরা ইমোজি দিও না কেউ। মোমবাতি তো বাঁকা হয়ে, মোমবাতির আলো বাঁকা হয়ে যায়। না, মোমবাতির আলো সোজা পথে চলে। দেখো এই আলোটা এইখানে, যে তোমার যে ছিদ্রটা আছে, এইখান দিয়ে গিয়েছে, এইখানে পড়েছে, এইখানে আবার ছিদ্র আছে, তাই এইখান দিয়ে এখানে পড়েছে, এরপর এইখানে যে ছিদ্রটা আছে সেটা দিয়ে কি বের হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি তোমার ফোনের আলো জ্বালাও, তো দেখো যদি আলোটা তুমি এখানে লাগাও বা এখানে লাগালে কি আলোটা এই পাশে অন্ধকার হয়ে যাবে না? আচ্ছা, আর 3 মিনিট না, এই ক্লাসটা অনেক টাইম চলবে, এখন আর টাইম ফোনে আলো জ্বালালে আর মোমবাতির আলো চারদিকে আলো দেয়। আচ্ছা, আসো এখানে। ও,
দেখো, স্যার নতুন লিংক দিবেন? না নতুন লিংক দিব না, এটাতেই চলবে, সমস্যা নেই, এটাতেই চলবে। 2-2.5 ঘন্টা এটাতেই চলবে। এখন 2.5 ঘন্টা? মানে এই লিংকেই চলবে আর কি। তো আমি তো 2-2.5 ঘন্টা নিব না, আর কেটে যাবে না, এই কারণে। চলবে? বুঝি নাই। কতক্ষণ এই লিংক চলবে? এই লিংক 2-2.5 ঘন্টা চলবে, যদি চালানো যায় তো 2-2.5 ঘন্টা চলবে। কারণ আমরা একটা নতুন পদ্ধতি পাইছি, আগে আমরা ফোনে যুক্ত হই, ফোনে যুক্ত হওয়ার পরে পরে পিসিতে সুইচ করলে এটা অনেক টাইম চালানো যায়। এখন আর মানে টাইম লিমিটেশন আসে না এখানে। তো দেখো, এইখানে তোমার কি আলোটা দেখো, আলো এখানে কি হয়েছে, সরল পথ পাইছে, অর্থাৎ কোনো বাধা প্রাপ্ত হয় নাই, সেজন্য চলে গেছে। এইখানে দেখো, এইটা দিয়ে তোমার আলো। স্যার আমার হ্যাঁ বলো। আচ্ছা, এইটাতে দেখো, এই আলোটা তোমার এইখান দিয়ে প্রবেশ করেছে, এইখান দিয়ে প্রবেশ করার পরে দেখো এখানে আর কোনো পথ পায়নি। তো পথ পায়নি জন্য সে যে কি করবে, এইখান থেকে ঘুরে এই জায়গা দিয়ে যাবে, এই জায়গাটা দেখো, তা কি যাবে কখনো? দেখো এইখান দিয়ে আলোটা এসেছে, এই যে ছিদ্রটা আছে এইখান দিয়ে এসেছে। স্যার আবার বলেন। দেখো আলোটা এইখানে কি এই ছিদ্র দিয়ে প্রবেশ করেছে, একটু বড় করে দেখো, এই ছিদ্র দিয়ে আলোটা প্রবেশ করেছে, করার পরে এইখানে এসে আর কোনো পথ পায়নি, এইখানে এসে কি সে বাধাপ্রাপ্ত হয়েছে। এখন এই আলো কি এইখান থেকে উঠে এই দিকে যাবে? এইদিকে কি যাবে কিনা সেটা বলো, এই আলো কি এইদিকে যাবে? নো স্যার। যাবে না। এখানে কারণ কি, আলো সোজাভাবে চলে। কিন্তু যদি সাউন্ড হতো, তুমি দেখো যদি শব্দ হতো, শব্দ দেখো, তুমি যদি একটা পাইপ নাও, পাইপ নেওয়ার পরে তুমি যদি এইখান থেকে বলো, এবং ওই পাইপ যদি পেঁচানো থাকে, অন্য মাথায় যদি কেউ কান দিয়ে রাখে, তো দেখবা যে সে কিন্তু কানে শুনতে পায়। তুমি এখান থেকে যেটা বলবা পাইপে, তো ওই পাইপের অন্য মাথা থেকে দেখবা যে ওইটা শুনতে পাচ্ছে। অর্থাৎ শব্দ তোমার বক্র পথে চলে, এলোমেলো পথে চলে, কিন্তু আলোটা কি সবসময় সরল পথে চলে। এই ছিদ্র দিয়ে প্রবেশ করেছে এই আলোটা, করার পরে এখানে আর কোনো পথ পায়নি, তাই সে আর যাবে না কোথাও, এখানে সে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, অপর পাশে অন্ধকার হয়ে যাবে। এই কথাটাই বলছে যে কি আলোর সঞ্চালন, আলোর সঞ্চালন, আলো যেভাবে যাক এ সবসময় কি সোজা পথে যাবে। তো এইবার আসো, এর আরো বিস্তারিত কি আছে আমরা একটু দেখি। দেখো বলছি, এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি আলো সবসময় সোজা পথে চলে। আলো কি করে, সবসময় সোজা পথে চলে। কি ব্যাপার, যখন মোমবাতি সামনে রাখা 3টি কাগজের ছিদ্র একই সরল রেখায় থাকে, তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই। কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো একটু ডানে বামে সরিয়ে নেওয়া হয়, তখন আর আলো দেখা যায় না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলে। আচ্ছা, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা স্যার আমার কথা যাচ্ছে? হ্যাঁ দাঁড়াও, আমি ঠিক করছি এটা। এখন দেখা যাচ্ছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাও এখন? না স্যার। সবাই কেউ দেখতে পাও না? দেখা যায়। দেখা স্যার যায়। দেখা যাচ্ছে না। যাচ্ছে। দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, যদি কারো স্ক্রিন দেখতে সমস্যা হয় তাহলে লিভ নিয়ে আবার জয়েন হও, দেখো দেখা যাবে। দেখো এবার আসো, বলছে যখন মোমবাতির সামনে রাখা 3টি কাগজের ছিদ্র একই সরল রেখায় থাকে, তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই। কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো একটু ডানে বামে সরিয়ে নেওয়া হয়, তখন আর আলো দেখা যায় না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলাচল করে। তো আলোর সঞ্চালন সম্পর্কে আরো কিছু দেখি।
বলছে আলো হলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশ দেখতে সাহায্য করে। আলো এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, আর এই সঞ্চালনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সরল রেখায় চলা। অর্থাৎ আলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা যাওয়ার প্রধান বৈশিষ্ট্য হলো কি সরল রেখায় চলা। অর্থাৎ মাঝে বক্র বা কোনো কিছুর বাধাপ্রাপ্ত হলে আলো আর যাবে না। স্যার এটা একটু আবার বলবেন? স্যার বললাম। ইবনে আবার জয়েন হয়েছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। কি ব্যাপার, একটা গেস্ট আসছে। স্যার হুম, স্যার এখন দেখা যাচ্ছে? একজন জয়েন হতে এসেছে কিন্তু পেজটাই আসছে না। আচ্ছা দেখো, এখানে আসো। তো বলছে যে আলো সবসময় সোজা পথে চলে, তাই মোমবাতি বা টর্চ জ্বালালে আলো সোজা পথে চোখে আসে এবং সামনে কোনো বস্তু রাখলে পেছনে ছায়া পড়ে। আলোর সঞ্চালনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্যের আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ নেই, তবুও আলো আসে। এইভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় তখন তাকে বলে বিকিরণ পদ্ধতি। যদিও সূর্য আমাদের থেকে অনেক দূরে, বিকিরণ পদ্ধতিতে সূর্যের আলো সঞ্চালনের কারণেই আমরা সূর্যের আলো তাপ অনুভব করতে পারি। বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে আলো সঞ্চালন প্রক্রিয়ার ভিন্নতা আছে। হচ্ছে বিভিন্ন পদার্থের মধ্যে আলো সঞ্চালনের প্রক্রিয়ার ভিন্নতা আছে, অর্থাৎ এক এক পদার্থের মধ্যে দিয়ে এক একভাবে আলো সঞ্চালন হয়। তো এবার আসো, শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ অধ্যায়ের সর্বশেষ চ্যাপ্টার, পার্ট আর কি, এটা দেখে শেষ করি। দেখো বলছে আমাদের চারপাশের পরিবেশে চলাফেরা, আলো জ্বালানো, রান্না করা, গাড়ি চালানো, যন্ত্র ব্যবহার সহ নানা কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না। এই শক্তি কখনো বিদ্যুৎ থেকে আসে, কখনো জ্বালানি থেকে, আবার কখনো সূর্যের আলো থেকেও পাওয়া যায়। কিন্তু আমরা যদি শক্তি অতিরিক্ত ব্যবহার করি কিংবা অপচয় করি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য শক্তির সংকট তৈরি হতে পারে। অর্থাৎ আমরা যদি এটার অতিরিক্ত ব্যবহার করি তাহলে এটা কি একটা সময় শেষ হয়ে যেতে পারে। বলছে শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি। তাই আমাদের উচিত নিজের পরিবেশেই শক্তি সাশ্রয় করার অভ্যাস গড়ে তোলা। এসো জেনে নেই কিভাবে আমরা বাসা, বিদ্যালয় বা আশেপাশের পরিবেশে শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ করতে পারি। তো আসো দেখি কিভাবে আমরা এগুলো সংরক্ষণ করতে পারি। এগুলো হচ্ছে তোমার বড় প্রশ্নের জন্য, বুঝছো? পরীক্ষা আসবে যে কিভাবে শক্তির যথাযথ ব্যবহার ও পুনর্ব্যবহার করা যায়, লেখো। বড় প্রশ্নের জন্য এগুলো। তো দেখো একটা একটা করে বলছে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আলোক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি ব্যবহার করে থাকি। স্যার আপনি কি ক্লাস 4 এর বিজ্ঞান পড়ান? হ্যাঁ, আপনি কোন চ্যাপ্টারে গিয়েছেন মনে আছে আপনার? ক্লাস 4-এ ওদেরও কোনটা, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় পড়াইছি আজকে। তো দেখো, শক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার করে শক্তির অপচয় কমিয়ে এবং পুনর্ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। তো বলছে শক্তি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, পরিবহন, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে শক্তি ব্যবহার করি। প্রকৃতিতে মানুষের জন্য শক্তি প্রদানকারী অনবায়নযোগ্য সম্পদ সীমিত। এজন্য শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ ব্যবহারের জন্য শক্তি সংরক্ষণ করতে হবে। শক্তির পুনর্ব্যবহার মানে হলো একই শক্তিকে বারবার কাজে লাগানো অথবা এক কাজে ব্যবহৃত শক্তিকে আরো অন্যান্য কাজে ব্যবহার করা। শক্তির পুনর্ব্যবহার করলে
ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, পরিবেশ দূষণ কমে এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য শক্তি রক্ষা করা যায়। শক্তির পুনর্ব্যবহার উদাহরণ হলো রান্না শেষে চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা, কারখানার গরম ধোঁয়া ব্যবহার করে পানি ফুটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। এছাড়া গাড়ির উচ্চ গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ব্যাটারি চার্জ করে পুনরায় ব্যবহার করা। তো সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা। তো এই কাজগুলো করলে কি হয়, শক্তির যথাযথ ব্যবহার হয়। আচ্ছা, এই শেষের এইটুকুই মেইন ছিল, পরীক্ষার জন্য এটুকুই গুরুত্বপূর্ণ। তো আসো আমরা একটু অধ্যায়টা সামারি করি, এরপরে তোমাদের একটু যাচাই বাছাই করি, দেখি কেমন মনোযোগ দিচ্ছ তোমরা। দেখো, সর্বপ্রথম আমরা দেখলাম শক্তি রূপান্তরটা কি, এরপরে আমরা দেখলাম কি যে দৈনন্দিন জীবনে শক্তি রূপান্তর, অর্থাৎ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কিভাবে শক্তির পরিবর্তনটা হচ্ছে সেটা। যেমন ইস্ত্রিতে আমরা কি পাই, বৈদ্যুতিক শক্তি থেকে তাপ শক্তি হয়, বৈদ্যুতিক পাখায় বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, ব্যাটারিতে কি হয়, রাসায়নিক শক্তি থাকে ব্যাটারিতে, এরপরে সেটা থেকে বিদ্যুৎ, আলো ও তাপ শব্দ শক্তি হয়। এরপরে তোমার বৈদ্যুতিক বাতি থেকে আমরা কি পাই, আলোক শক্তি ও তাপ শক্তি পাই। সোলার প্যানেল থেকে আমরা কি পাই, বৈদ্যুতিক শক্তিটা পাই। আর চুলা রান্নায় আমরা কি পাই, আলো এবং তাপ দুইটা পাই। টেলিভিশন থেকে আমরা শব্দ, আলো এই দুইটা পাই। এরপর আমরা দেখলাম তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়, অর্থাৎ বিভিন্ন উপায় এখানে আমাদের উল্লেখযোগ্য উপায় আছে তিনটা। একটা হলো কি পরিবহন, পরিচালন আর বিকিরণ। তো কোনটা পরিবহন, কোনটা পরিচালন, কোনটা বিকিরণ সেটা আমরা জেনেছি। এরপর আমরা বিভিন্ন ঘটনা কাজে তাপ সঞ্চালন দেখলাম। এরপর আমরা শক্তির কিভাবে যথাযথ ব্যবহার করতে পারবো এবং পুনর্ব্যবহার বা সংরক্ষণ কিভাবে করতে পারবো সেই কিছু উপায় আমরা এখানে দেখলাম। তো এবার আসো অধ্যায়ের প্রশ্নগুলো দেখি। দেখো, শক্তি হলো কাজ করার ড্যাশ, এখানে কি হবে বলো তো সবাই একসাথে, সামর্থ্য। সামর্থ্য। আচ্ছা, যান্ত্রিক শক্তি হলো ড্যাশ শক্তির যোগফল। স্থিতি ও গতি শক্তির যোগফল। তৃতীয় গতিশক্তি। গতিশক্তির যোগফল। তাপের চলার প্রক্রিয়াই হলো তাপ সঞ্চালন। সঞ্চালন। আচ্ছা, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় ড্যাশ পদ্ধতিতে, সঞ্চরণ। পরিবহন। পরিবহন পদ্ধতিতে। পরিবহন পদ্ধতিতে। আচ্ছা, এবার এখানে শুদ্ধ অশুদ্ধ বলছে, এইটা একজন একজন করে ধরবো, বুঝছো? তোমরা সবাই হ্যান্ড রাইজ করো। আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা আছে, তুমি লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন হও। আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করছো? স্যার সবাই হ্যান্ড রেজ করেছে কেন? আচ্ছা, সবাইকে হ্যান্ড রাইজ করতে বলছি, আমি উপর থেকে একজন একজন করে পড়া ধরবো সেজন্য। স্যার কথা বোঝা যাচ্ছে না। বললাম যে পড়া ধরবো সেজন্য সবাইকে হ্যান্ড রাইজ করতে বলছি। আর এইখানে উপর থেকে একজন একজন করে পড়া ধরবো, যার পড়া ধরবো পড়া বলার পরে সে হাত নামিয়ে নেবে, তাহলে আমি বুঝতে পারবো যে কাকে কাকে ধরছি আর কাকে কাকে ধরা হয়নি। আচ্ছা, সর্বপ্রথম আছো জান্নাতুল ফেরদৌস মিম। জি স্যার। আচ্ছা, তুমি বলবা যে শক্তি রূপান্তরটা কি, মানে ফর্মাল ভাবে না, ফর্মালি তুমি শুধু বলবা যে এইটা হলো শক্তির রূপান্তর,
অর্থাৎ শক্তি রূপান্তর দ্বারা তুমি কি বুঝতে পারছো? পাচ্ছি না ঠিক করে। আমার কথা বুঝতে পারছো না? না স্যার। 10টা 15। আচ্ছা, আমি বললাম যে শক্তি রূপান্তরটা কি, এটা বলবা শুধু। স্যার আর কতক্ষণ? এই ধরো সবাইকে পড়া ধরতে তোমার 10 মিনিট। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এই পরিবর্তনই হলো শক্তি রূপান্তর। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো বলছো। আচ্ছা, তুমি বসো, মানে হাত নামাও। এরপরে আসো নিতাশা দাস। নিতাশা দাস, তুমি বলবা যে বৈদ্যুতিক পাখা, এইটাই কি ধরনের শক্তি রূপান্তর হয়? এটা তোমার স্যার যান্ত্রিক শক্তি। হ্যাঁ, কোনটা থেকে আসে? স্যার বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, থ্যাংক ইউ, পারছো। এবার রিদওয়ান। রিদওয়ান, শুনতে পারছো আমার কথা? রিদওয়ান, তুমি কি শুনতে পারছো আমার কথা? আচ্ছা, রিদওয়ান নেই। এরপরে বলো নীলুফা ইয়াসমিন সুমি, তুমি শুনতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো তো বাবু যে বৈদ্যুতিক যে ইস্ত্রি, এইটায় কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? স্যার আরেকবার একটু বলবেন? বললাম বৈদ্যুতিক যে ইস্ত্রিটা আছে, যে লন্ড্রি করি আমরা, এই লন্ড্রিটাকে তোমার কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয় এটা? স্যার আমাকে জিজ্ঞেস করেন। না, তোমাকে না, তোমাকে আমি ডাকছি, তার একবার ধরছি। নয়েজ আসতেছে। হ্যাঁ, এটা নীলুফা থেকে আসছে। আচ্ছা, না পারলে স্যার বলবো? হ্যাঁ বলো। বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। না, হয় নাই তো। স্যার আমি বলি। না, তোমাকে আরেকটা ধরবো, দাঁড়াও। আচ্ছা, সুমি, তুমি আরেকটা বলো যে সূর্য থেকে পাওয়া শক্তিটাকে কি বলে? সৌরশক্তি। রিদওয়ান, তুমি বলো কেন? আচ্ছা, নীলুফার জন্য আরেকটা। তুমি বলবা, তুমি কয়েক ধরনের শক্তির নাম বলো। নীলুফা, শুনতে পারছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, তুমি কয়েক ধরনের শক্তির নাম বলো। স্যার বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, তারপর শব্দ শক্তি। এরপর আচ্ছা, হয়েছে, 3টা বলছো, এনাফ। আচ্ছা, থ্যাংক ইউ। এবার রিদওয়ান, তুমি বলো। রিদওয়ান জি বলবা স্যার। যে চুলায় রান্না, হ্যাঁ, চুলায় যে রান্না করা হয়, এখান থেকে আমরা কি ধরনের শক্তি পাই? তুমি বলবা কোন শক্তি থেকে আমরা কোন শক্তি পাই চুলায় রান্না? রসায়ন শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। তাপ ও আলোক শক্তি পাই। আচ্ছা, পাঁচশো, বসো, থ্যাংক ইউ। এরপর বলবো আহনাফ জিহাদ। জি স্যার। আচ্ছা, তুমি বলবা যে সোলার প্যানেল থেকে তোমার হচ্ছে এটা তো হলো তোমার সৌরশক্তি। তো এই সৌরশক্তি থেকে আমরা কোন শক্তিতে রূপান্তর হয় এটা? বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তি। আর বৈদ্যুতিক শক্তি থেকে আমরা কি কি পাই? স্যার বৈদ্যুতিক শক্তি থেকে আমরা আলোক শক্তি পাই, তাপ শক্তি পাই।
থ্যাংক ইউ, বসো। বিদ্যা ভৌমিক, আচ্ছা আহনাফ, Yes, তুমি sir. ভালো বলছো। বিদ্যা ভৌমিক, এবার তুমি বলো। তুমি বলবা যে বিদ্যা ভৌমিক, তুমি বলবা যে কাপড় শুকানো। তুমি এটা আগে বলো, কাপড় শুকানো এইটা কি ধরনের তাপ সঞ্চালন হয় এখানে? রোদে কাপড় শুকানো, এখানে কি ধরনের তাপ সঞ্চালন হয়? কোন পদ্ধতির তাপ সঞ্চালন হয়? বিকিরণ বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে। আচ্ছা, বিকিরণ পদ্ধতির আর দুই একটা উদাহরণ বলো তো। কাপড় শুকানো, তারপরে সূর্য থেকে, না, বৈদ্যুতিক বাল্ব থেকে যে আলো আসে, মানে যে তাপ আসে। এরপর তোমার ওই শীতের দিনে আমরা যে আগুন থেকে যে তাপটা নিই, এইটা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, পারছো। পড়া ধরি নাই এমন কেউ আছো? বলছি পড়া ধরি নাই এমন কি কেউ আছো? নুসাইবা, তাসনিম, নিধি, তুমি কিছু বললা না তো? মাহিম, পড়া ধরছি কি? কি ব্যাপার, সবাই চুপচাপ? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই থাকো। সামনের সপ্তাহে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, ওকে ধরা হয় নাই, ওই হয়তো কাছে নাই। তুমি কিছু বলবা সুমি? আমার নাম সুমি না, আমার নাম সুজানা। সুজানা, সুজানা। মানে এখানে এই নাম দেওয়া থাকে তো সেটাই শুধু মনে আসে। স্যার, এটা আমার আম্মুর নাম। ও আচ্ছা, সুজানা, ঠিক আছে, মনে থাকবে, মনে রাখার চেষ্টা করবে এবার। মানে তোমার যে কয়েকটা বেসিক ক্লাস নেই সবগুলোর একই অবস্থা, তো সেজন্য মনে থাকে না, বুঝছো? মানে সবাই আর কি হয় বাবা অথবা মায়ের ইমেল দিয়ে ক্লাসে আসে, আর সেজন্য মনে থাকে না, ওইভাবে এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে মনে হয়ে যাবে, এটা দেখলে পরবর্তীতে মনে পড়বে সুজানা। তোমার মায়ের নামের সাথে মিল ছোট আছে তো? মানুষ নিজের নামে লিঙ্ক বানাতে পারে না। হুম। আচ্ছা, যাই হোক মাহিম, ঠিক আছে, তোমার নেট খারাপ সেজন্য পড়া ধরলাম না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহে কিন্তু এই 6 অধ্যায়ের উপরে পরীক্ষা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।